এবার আমরা দেখব যে শ্বসন আর দহনের মধ্যে পার্থক্য কোথায়। শ্বসন এবং দহনের মধ্যে তোমার পার্থক্য, শ্বসন আর দহন এর মধ্যে পার্থক্য। শ্বসন প্রক্রিয়া কোথায় ঘটে? প্রত্যেকটা সজীব কোষে ঘটে। আর দহন কোথায় ঘটে? এটা একটা দহনটা হচ্ছে তোমার কি একটা অকোষীয় পদ্ধতি, এবং সেটা কোথায় ঘটে? জড় বস্তুতে ঘটে। শ্বসনের স্থান কোথায় হলো? প্রত্যেকটা সজীব কোষ। আর দহনের কোথায় ঘটে? দহনটা হচ্ছে অকোষীয় পদ্ধতি, আর এটা কী হয়? তোমার জড় বস্তুর মধ্যে ঘটে। আর কি হয় তোমার শ্বসন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়া হচ্ছে একটা জৈব রাসায়নিক এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়াটা একটা জৈব রাসায়নিক এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়া। আর দহনটা হচ্ছে কি তোমার ভৌত রাসায়নিক এবং অনিয়ন্ত্রিত প্রক্রিয়া। আর শ্বসন প্রক্রিয়াটা তোমার ধাপে ধাপে সম্পন্ন হয়, একাধিক বিক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে শ্বসন প্রক্রিয়াটা তোমার সম্পন্ন হয়। আর দহনটা তোমার একটা ধাপের মধ্যেই তোমার সম্পন্ন হয়ে থাকে। শ্বসনে বিভিন্ন উৎসেচকের সাহায্যে ঘটে, আর দহনে কোনো উৎসেচকের ভূমিকা নেই। শ্বসনে শ্বসন বস্তু কি তোমার সাধারণত কী হয়? গ্লুকোজ সাধারণত জারিত হয় শ্বসন বস্তু হিসাবে। আর দহনে কী হচ্ছে? সকল প্রকার বস্তুই প্রায় তোমার শ্বসন বস্তু হিসাবে দহনে কাজ করে। আর শ্বসন প্রক্রিয়াটা শুরুর জন্য কম তাপমাত্রা দরকার হয়। শ্বসন প্রক্রিয়াটা তোমার শুরু হওয়ার জন্য কম তাপমাত্রা দরকার হয়। আর দহন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য তোমার অধিক তাপমাত্রার প্রয়োজন হয়। শ্বসন প্রক্রিয়াটা তোমার অক্সিজেনের উপস্থিত বা অনুপস্থিতিতে যে কোনো ঘটতে পারে। তোমার শ্বসন প্রক্রিয়াটা অক্সিজেনের অনুপস্থিতিতে বা উপস্থিতিতে দুটোতেই ঘটে। আর দহনটা মুক্ত অক্সিজেন অবশ্যই প্রয়োজন হয়। দহন প্রক্রিয়ার জন্য অক্সিজেন অবশ্যই প্রয়োজন হয়। আর শ্বসন প্রক্রিয়ায় কী হচ্ছে? শক্তি আবদ্ধকরণ এটিপির মধ্যে সেটা আবদ্ধ হয়। শ্বসন প্রক্রিয়ায় এটিপির মধ্যে শক্তিটা আবদ্ধ হয়। আর তোমার দহন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয় না, ফলে শক্তির আবদ্ধকরণ ঘটে না। তো দহন প্রক্রিয়ায় শক্তির কোনো আবদ্ধকরণ ঘটে না। আর শ্বসন প্রক্রিয়ায় তোমার আলো উৎপন্ন হয় না, কিন্তু দহন প্রক্রিয়ায় তোমার আলো উৎপন্ন হয়। এবার আমরা দেখব যে বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন কী। বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। প্রথমে আসবো বহিঃশ্বসন। বহিঃশ্বসন এটা কি? বহিঃশ্বসন হচ্ছে কি? জীবদেহের শ্বসন অঙ্গ ও পরিবেশের বায়ুর মধ্যে গ্যাসীয় পদার্থের আদান প্রদান। তার মানে কি? অর্থাৎ এখানে কি হয়? শ্বাসকার্যকে আমরা বহিঃশ্বসন বলবো এক কথায়। তাহলে বহিঃশ্বসন কি? যে প্রক্রিয়ায় জীবদেহের শ্বসন অঙ্গ ও পরিবেশের বায়ুর মধ্যে গ্যাসীয় পদার্থ কোনো কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন আদান প্রদান ঘটে, তাকে বলবো তোমার বহিঃশ্বসন। এক কথায় তোমার শ্বাসকার্যকে আমরা বহিঃশ্বসন বলতে পারি। অন্তঃশ্বসনটা কি? অন্তঃশ্বসনটা কি? যে প্রক্রিয়ায় কোষ ও তার পার্শ্বস্থ পরিবেশ থেকে গ্যাসের বিনিময় ও অক্সিজেনের সাহায্যে কোষস্থ খাদ্যবস্তু জারিত হয় এবং তার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাকে বলা হচ্ছে কি তোমার কি? অন্তঃশ্বসন। তাহলে এবং তার সঙ্গে কিছু শক্তির মুক্তি ঘটে। তাহলে অন্তঃশ্বসন কাকে বলে? যে প্রক্রিয়ায় কোষ এবং তার পার্শ্ববর্তী পরিবেশের মধ্যে গ্যাসের বিনিময় ঘটে ও অক্সিজেনের সাহায্যে
কোষস্থ খাদ্যবস্তু তোমার জারিত হয়, জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং শক্তির মুক্তি ঘটে, তাকে বলা হচ্ছে তোমার কি অন্তঃশোষণ বলা হচ্ছে। এবার আসবো বহিঃশোষণ আর অন্তঃশোষণের মধ্যে তোমার কি পার্থক্য। এগুলো 2 নম্বরে দিতে পারে পার্থক্যগুলো। তাহলে বহিঃশোষণটা কী হলো? বহিঃশোষণ আর অন্তঃশোষণের মধ্যে বা পার্থক্য। বহিঃশোষণে কী হচ্ছে, সকল জীবের মধ্যে বহিঃশোষণটা ঘটে না। আর অন্তঃস্থ শোষণ হচ্ছে কি তোমার, অন্তঃশোষণ হচ্ছে কি সকল জীবের মধ্যে তোমার ঘটে। আর বহিঃশোষণের 2টো পর্যায়, কি কি? প্রশ্বাস আর নিঃশ্বাস। আর অন্তঃশোষণের পর্যায়গুলো হচ্ছে কি তোমার গ্লাইকোলাইসিস, ডিকার্বক্সিলেশন, ক্রেবস চক্র, ইলেকট্রন পরিবহন তন্ত্র ও প্রান্তীয় শোষণ। তাহলে অন্তঃশোষণের 4টে পর্যায়, কি কি? গ্লাইকোলাইসিস, 2 নম্বর কি জারকীয় ডিকার্বক্সিলেশন, 3 নম্বর কি ক্রেবস চক্র, 4 নম্বর কি ইলেকট্রন পরিবহন তন্ত্র ও প্রান্তীয় শোষণ। বহিঃশোষণে তোমার শক্তির মুক্তি ঘটে না, অন্তঃশোষণে তোমার শক্তির মুক্তি ঘটে। আর বহিঃশোষণটা কোথায় ঘটে? তোমার শ্বাসঙ্গের মধ্যে দিয়ে। আর অন্তঃস্থ শোষণ হচ্ছে কি তোমার কোষের ভিতরে ঘটে। বহিঃশোষণে কী হয়, গ্যাসের বহিঃশোষণটা হলো তোমার গ্যাসের আদান প্রদানের একটা পদ্ধতি বা গ্যাস বিনিময়ের একটা পদ্ধতি বহিঃশোষণ। আর অন্তঃশোষণ হচ্ছে কি তোমার একটা অপচিতিমূলক বিপাক। অন্তঃশোষণ হচ্ছে কি তোমার অপচিতিমূলক বিপাক। আর বহিঃশোষণটা হচ্ছে কি তোমার একটা ভৌত প্রক্রিয়া। আর অন্তঃশোষণ হচ্ছে কি তোমার একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। বহিঃশোষণে তোমার কোনো উৎসেচকের কোনো ভূমিকা নেই বা উৎসেচক প্রয়োজন হয় না। অন্তঃশোষণে কী হচ্ছে তোমার উৎসেচকের প্রয়োজন হয়। এবার আসবো শ্বসনের গুরুত্ব। শ্বসন এর গুরুত্ব বা শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব কী? প্রথম পয়েন্ট, শ্বসন প্রক্রিয়ার প্রথম পয়েন্টটা হচ্ছে শক্তির মুক্তি। তাহলে শ্বসন প্রক্রিয়ায় কী হয়, কোষস্থ খাদ্যবস্তু তোমার জারিত হয়, জারিত হয়ে শক্তির মুক্তি ঘটে। আর এই শক্তি দিয়ে কী হচ্ছে, বিভিন্ন ধরনের জৈবনিক ক্রিয়াগুলো তোমার সম্পন্ন হয়। 2 নম্বর কি তোমার শক্তির ব্যবহার ও রূপান্তর। শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ যেমন বিপাক, চলন, গমন, জনন, বৃদ্ধি, রেচন প্রভৃতি প্রক্রিয়ায় কী হচ্ছে সম্পন্ন হতে তোমার এই শক্তিটা কাজে লাগছে। এছাড়াও কী হচ্ছে অন্যান্য যে শক্তি যেমন তাপশক্তি বা গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই যে তোমার শক্তি শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি রূপান্তর, সেটা কোনো কোনো সময় তোমার কী হচ্ছে তাপশক্তি এবং গতিশক্তিতে রূপান্তরিত হয়, রূপান্তরিত হয়ে তোমার বিভিন্ন রকম তোমার প্রক্রিয়ায় তোমার সাহায্য করছে। 3 নম্বর কি তোমার পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করে শ্বসন প্রক্রিয়ায়। আমরা জানি যে শ্বসন প্রক্রিয়ায় আমরা অক্সিজেন গ্রহণ করি, সেটা কোষের মধ্যে তোমার জারিত হয়, জারিত হয়ে কী উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইডটা আমরা পরিবেশে ফিরিয়ে দিই। তাহলে পরিবেশ থেকে শ্বসন প্রক্রিয়ায় আমরা অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনটা তোমার কোষের মধ্যে যাচ্ছে, নিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা আমরা পরিবেশে ফিরিয়ে দিচ্ছি। এর ফলে কী হচ্ছে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা বজায় থাকছে। নেক্সট হচ্ছে কি তোমার বায়োলুমিনেন্সেস। একটা শর্ট কোশ্চেন, বায়োলুমিনেন্সেস কি?
বায়োলুমিনেন্সটা হচ্ছে তোমার লুসিফেরিন নামক প্রোটিন, অক্সিজেন, এটিপি ও অজৈব আয়নের উপস্থিতিতে লুসিফারেজ উৎসেচকের দ্বারা জারিত হয়ে আলোর বিচ্ছুরণ ঘটায়। একে বলা হচ্ছে তোমার কি বায়োলুমিনেন্সেস। তাহলে তোমার বায়োলুমিনেন্সটা কী হলো? লুসিফেরিন নামক প্রোটিন, অক্সিজেন, এটিপি ও অজৈব আয়নের উপস্থিতিতে লুসিফারেজ, লয়সু দন্তসহসি ফয়াকা রয়েকা বুর্গিজ, লুসিফারেজ উৎসেচকের দ্বারা জারিত হয়ে আলোক বিচ্ছুরণ ঘটায়। একে বলা হচ্ছে কি তোমার কি বায়োলুমিনেন্সেস। এর ফলে কী হচ্ছে, এই পদ্ধতি দ্বারা কী হচ্ছে তোমার জোনাকি, সামুদ্রিক মাছ থেকে কী হচ্ছে আলো বিচ্ছুরিত হয়। তাহলে আমরা দেখি যে জোনাকির আলো নির্গত হয়, সেটা কী হচ্ছে এই প্রক্রিয়ায়, এই বায়োলুমিনেন্সেস প্রক্রিয়ার মাধ্যমে সেটা হয়ে থাকে। সামুদ্রিক মাছে আলো বিচ্ছুরণ ঘটে। কিছু কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়ার দেহে গভীর সমুদ্রে বসবাস করে, তাদের দেহ থেকে কী হচ্ছে এরকম আলো বিচ্ছুরিত হয়। সেইটা হচ্ছে কি, সেটার কারণটা কী হচ্ছে তোমার বায়োলুমিনেন্সেস। তাহলে উৎসেচকগুলো তোমার কী কী বললাম? লুসিফেরিন, এটা প্রোটিন, লুসিফেরিনটা প্রোটিন, অক্সিজেন, এটিপি আর অজৈব আয়ন। এইগুলো কী হচ্ছে তোমার লুসিফারেজ উৎসেচক। এইগুলো লুসিফেরিন, অক্সিজেন, এটিপি, অজৈব আয়ন লুসিফারেজ উৎসেচকের সাহায্যে জারিত হয়ে কী হচ্ছে তোমার আলোক উৎপন্ন করে বা আলোক বিচ্ছুরণ ঘটে, যেটাকে বায়োলুমিনেন্সেস বলা হচ্ছে। এবার আসবো যে গ্যাসের বিনিময়, এক্সচেঞ্জ অফ গ্যাসেস। গ্যাসের বিনিময়, গ্যাসের বিনিময় কী জিনিসটাকে জানবো। আমরা জীবেরা কী হচ্ছে, জীবেদের মধ্যে কী হচ্ছে তোমার গ্যাসের পরিবেশের সঙ্গে গ্যাসের আদান প্রদান করে থাকি। বায়ু একটা মিশ্র, আমরা জানি বায়ু মিশ্র পদার্থ, বায়ুর মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস থাকে। এই জীবরা বায়ুমণ্ডল থেকে শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণ করে, আর শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ত্যাগ করে। এই প্রক্রিয়াকে তোমার কী বলা হচ্ছে, তোমার গ্যাসের বিনিময় বা এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এই গ্যাসের বিনিময় কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে? সাধারণত ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে, ব্যাপন। তাহলে গ্যাসের বিনিময়, এক্সচেঞ্জ অফ গ্যাসেসটা কি? জীব বায়ুমণ্ডল থেকে শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং শ্বসন প্রক্রিয়ার মধ্যে উৎপন্ন বা শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরিয়ে দেয় বা ত্যাগ করে। এই প্রক্রিয়াকে বলছে তোমার কি গ্যাসের বিনিময়। এই গ্যাসের বিনিময় তোমার এই প্রক্রিয়াটা তোমার ব্যাপন প্রক্রিয়ায় মাধ্যমে হয়ে থাকে। আর এই গ্যাসের বিনিময়টা কখন ঘটে? এটা দিবারাত্রি তোমার চলতে থাকে। এবার আসবো উদ্ভিদের গ্যাসের বিনিময়ের স্থান। উদ্ভিদরা কোন কোন স্থানের মধ্যে দিয়ে এই গ্যাস বিনিময় করে পরিবেশের সঙ্গে তাদের তাদের দেহের মধ্যে? উদ্ভিদের গ্যাসের বিনিময় স্থান, তাহলে উদ্ভিদের গ্যাসের বিনিময়ের স্থানগুলো, প্রথমটা কী হচ্ছে তোমার পত্ররন্ধ্র বা স্টোমাটা, পত্ররন্ধ্র বা যেটাকে ইংরেজিতে বলে স্টোমাটা। উদ্ভিদের প্রধানত পাতায়
সূক্ষ্ম সূক্ষ্ম তোমার ছিদ্র থাকে, যেগুলোকে বলা হচ্ছে তোমার কি পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র মধ্যে কি থাকে, তোমার দুটো রক্ষী কোষ থাকে, যেগুলো হচ্ছে ক্লোরোফিল যুক্ত হয়। দিনের বেলা কি হচ্ছে, এই পত্ররন্ধ্রগুলো খুলে যায়, খুললে কি হচ্ছে, একটা তোমার ছিদ্র তৈরি হয়। সেই ছিদ্রের মাধ্যমে কি হচ্ছে, তোমার অক্সিজেন, উদ্ভিদের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের তোমার আদান প্রদান ঘটে। এই যে রক্ষী কোষের পাশে কিছু কোষ থাকে, যেগুলোকে বলা হচ্ছে কি তোমার কি সহকারী কোষ। তাহলে উদ্ভিদের গ্যাসের বিনিময়ের স্থান কী হলো, পত্ররন্ধ্র। উদ্ভিদের পাতার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলো থাকে তাকে বলে পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মধ্যে অর্ধচন্দ্রাকৃতি তোমার দুটো রক্ষী কোষ থাকে। এই রক্ষী কোষ দিনের বেলা ওপেন হয় বা খোলে, ফলে ক্ষেত্রে এর ফলে তোমার পরিবেশ থেকে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ঘটে। আর এই রক্ষী কোষের পাশে যে সমস্ত কোষগুলো থাকে যাকে বলা হচ্ছে সহকারী কোষ। 2 নম্বর কি তোমার লেন্টিসেল। লেন্টিসেলটা কি, তোমার গুল্ম এবং বৃক্ষজাতীয় উদ্ভিদের সাধারণত কাণ্ডে, ত্বকে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হচ্ছে তোমার কি লেন্টিসেল। এছাড়াও কিছু কাষ্ঠল উদ্ভিদের কাণ্ড কাণ্ডের কচি শাখায় আপেল, কুল ইত্যাদি ফলের মসৃণ গাত্রে তোমার এই লেন্টিসেল দেখতে পাওয়া যায়। তাহলে লেন্টিসেলটা কি হলো, গুল্ম এবং বৃক্ষজাতীয় উদ্ভিদের তোমার কাণ্ডের মধ্যে যে ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে তোমার কি লেন্টিসেল। এই লেন্টিসেল আর কোথায় দেখতে পাওয়া যায়, তোমার কাষ্ঠল উদ্ভিদের কাণ্ডের কচি শাখায় আপেল এবং কুল প্রভৃতি ফলের গাত্রে এই লেন্টিসেলটা দেখতে পাওয়া যায়। এই লেন্টিসেলের মধ্যে দিয়ে কী হচ্ছে, তোমার পরিবেশ থেকে উদ্ভিদদের মধ্যে গ্যাসের বিনিময়টা ঘটে থাকে। নেক্সট কি তোমার শ্বাসমূল। আমরা আগে জেনেছি যে শ্বাসমূল কাজে দেখতে পাওয়া যায় সাধারণত লবণাম্বু উদ্ভিদের। যে সমস্ত উদ্ভিদরা কোথায় জন্মায়, লবণাক্ত মৃত্তিকায় জন্মায়, সে সমস্ত বিশেষ করে সুন্দরী, গরান, দেওয়া এ সমস্ত উদ্ভিদের মূলগুলো মাটির কিছুটা ভিতরে গভীরে কিছুটা গভীরে প্রবেশ করার পর আবার কী হচ্ছে, উপর দিকে উঠে আসে, যাকে আমরা বলি তোমার কি শ্বাসমূল বা নিউম্যাটোফোর। এই শ্বাসমূল বা নিউম্যাটোফোরের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যাকে বলা হয় তোমার শ্বাসছিদ্র বা নিউম্যাথোড। শ্বাসছিদ্র বা ইংরেজিতে বলে নিউম্যাথোড। তা শ্বাসমূলটা কি, বিশেষ করে লবণাম্বু উদ্ভিদে বা লবণাক্ত মৃত্তিকায় জন্মায় উদ্ভিদের মূলগুলো মাটির কিছুটা গভীরে প্রবেশ করার পর আবার উপর দিকে উঠে আসে বায়ু থেকে তোমার অক্সিজেন নেওয়ার জন্য। একে বলা হচ্ছে কি তোমার কি শ্বাসমূল বা নিউম্যাটোফোর। এই শ্বাসমূলের মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যাকে বলা হচ্ছে কি তোমার কি শ্বাসছিদ্র বা নিউম্যাথোড। তাহলে উদ্ভিদের গ্যাসের বিনিময়ের স্থানগুলো কী কী হলো, তোমার পত্ররন্ধ্র বা স্টোমাটা, লেন্টিসেল এবং শ্বাসমূল। এর মাধ্যমে কী হচ্ছে, উদ্ভিদরা পরিবেশ থেকে তোমার উদ্ভিদের মধ্যে গ্যাসের বিনিময় করে থাকে। এবার আমরা জানব যে শ্বসনে নির্গত শক্তি এবং তার ব্যবহার। এই যে শ্বসন প্রক্রিয়ায় নির্গত শক্তি ও তার ব্যবহার, এই যে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হচ্ছে এবং তার কোন কোন কাজে ব্যবহার হচ্ছে সেগুলো জানব। 1 গ্রাম মোল বা 180 গ্রাম আমরা গ্লুকোজকে যদি দহন করি তাহলে আমরা কত তাপ শক্তি পাচ্ছি, 686
কিলো ক্যালোরি। ভালো করে মনে রাখবে, 1 গ্রাম মোল বা 180 গ্রাম আমরা গ্লুকোজকে তোমার দহন করলে তোমার কত তাপশক্তি পাচ্ছি, তোমার 686 কিলো ক্যালোরি। এই 1 মোল বা 1 মোল বা 180 গ্রাম গ্লুকোজ তোমার জারিত হয়ে কত অণু এটিপি উৎপন্ন করে? 1 গ্রাম মোল বা 180 গ্রাম গ্লুকোজ জারিত হয়ে কত এটিপি উৎপন্ন করে? 38 অণু এটিপি উৎপন্ন করে, 38 অণু এটিপি তৈরি করে। তাহলে 1 গ্রাম মোল বা 180 গ্রাম তোমার গ্লুকোজ জারিত হচ্ছে, তাপ উৎপন্ন করছে, তাপশক্তি উৎপন্ন করছে কত? তোমার 686 কিলো ক্যালোরি। আর এই 180 গ্রাম গ্লুকোজ জারিত হয়ে তোমার কতগুলো এটিপি উৎপন্ন করে? 38 অণু এটিপি উৎপন্ন করে। আর একটা এটিপি উৎপন্ন করতে এখনও আমরা এটিপি যে তৈরি করব, তার জন্য আমাদের কত শক্তি ব্যয় করতে হবে? তোমার 7.3 কিলো ক্যালোরি। মানে এক অণু তোমার এটিপি উৎপন্ন করতে আমাকে শক্তি ব্যয় করতে হবে 7.3 কিলো ক্যালোরি। তাহলে আমার মোট কতগুলো এটিপি উৎপন্ন হচ্ছে? 38 অণু। তাহলে 38 অণুর জন্য আমার কত শক্তি ব্যয় হচ্ছে? তাহলে 38 অণুর জন্য 38 অণু এটিপির জন্য শক্তি ব্যয় থেকে 38 দিয়ে গুণ করবো। একটার জন্য 7.3 আর 38 জন্য 38 দিয়ে গুণ করবো। এ গুণ করলে কত হচ্ছে তোমার? 277.4 কিলো ক্যালোরি। তাহলে আমার 38 অণু যে তোমার 180 গ্রাম গ্লুকোজ জারিত হয়ে আমার উৎপন্ন হয়েছে এটিপি 38টা। তাহলে এই 38 অণু এটিপির জন্য আমরা কত শক্তি ব্যয় করছি? আমরা 277.4, ঠিক আছে, আমরা রাউন্ড ফিগার 277 ধরে নিচ্ছি, আমি 277 কিলো ক্যালোরি ধরে নিলাম। এবার দেখো, আমরা 180 গ্রাম তোমার গ্লুকোজ জারিত করে আমরা শক্তি পেয়েছি কত? 686 কিলো ক্যালোরি। আর 180 গ্রাম গ্লুকোজ তোমার জারিত হয়ে এটিপি উৎপন্ন হয়েছে কত? 38 অণু। এই 38 অণুর জন্য তোমার শক্তি ব্যয় হয়েছে কত? 277 কিলো ক্যালোরি। তাহলে আমার অবশিষ্ট শক্তি কত? ছশো 86 কিলো ক্যালোরি থেকে 277 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে আমার? 409 কিলো ক্যালোরি। আমার তাপটাই, তাই শক্তিটা আমার বাঁচছে। এই শক্তি দিয়ে কী হচ্ছে? এই শক্তিটা তোমার তাপ শক্তি রূপে বেরিয়ে যায়, 409 কিলো ক্যালোরি। তাহলে আমাদের যে গ্লুকোজ জ্বালানোর ফলে যে শক্তিটা উৎপন্ন হয় তার 40% লেগে যায় কোথায়? তোমার এটিপি উৎপন্ন করতে। এটিপি উৎপন্ন করতে 40%টা লেগে যায়, আর 60%টা কী হয়? তোমার এই তাপশক্তি রূপে নির্গত হয়। আর এই যে তাপশক্তি নির্গত হচ্ছে, এই তাপশক্তি দিয়ে কী হচ্ছে? আমাদের রক্তের তাপমাত্রা বজায় থাকছে, উৎসেচকের বিক্রিয়া জন্য নির্দিষ্ট তাপমাত্রা যোগান দেয়। এই যে তোমার শক্তিটা তাপশক্তি রূপে বেরিয়ে যাচ্ছে, সেইটা বীজের অঙ্কুরোদ্গমের জন্য যে তাপমাত্রা প্রয়োজন হয় সেটা এই যে শ্বসনের প্রক্রিয়ায় যে অবশিষ্ট যে তোমার শক্তি, সে শক্তি দিয়ে ঘটে থাকছে। তাহলে শ্বসন প্রক্রিয়ায় যে শক্তির মুক্তি এবং তার ব্যবহারটা কি হলো? আমরা 101 মোল বা 180 গ্রাম বা গ্লুকোজকে দহন করব, ফলে আমরা শক্তি পাচ্ছি কত? 686 কিলো ক্যালোরি। তাই আমরা মোট তাপটা পাচ্ছি তোমার 180 গ্রাম গ্লুকোজকে তোমার দহন করে পাচ্ছি 686 কিলো ক্যালোরি। আর এই যে 180 গ্রাম গ্লুকোজ জারিত হয়ে কতগুলো এটিপি উৎপন্ন করে? 38টা এটিপি উৎপন্ন করছে, 38 অণু।
এই 38 অণুর জন্য আবার এই এটিপি উৎপন্ন করতেও তো আমার শক্তি লাগছে। এই এটিপি উৎপন্ন করতে এটিপি উৎপন্ন করতে কত শক্তি ব্যয় হচ্ছে? আমরা একটার জন্য লাগছে 7.3, তাহলে 38টার জন্য কত? 277 কিলো ক্যালোরি। তাহলে আমি পাচ্ছি আমার দেখো 180 গ্রাম তোমার গ্লুকোজকে ভেঙে 38টা এটিপি উৎপন্ন হচ্ছে, আর শক্তি উৎপন্ন হচ্ছে কত? তো তোমার 686 কিলো ক্যালোরি মোট, সব মিলিয়ে বাদ না দিয়ে টোটাল হচ্ছে কি আমার 180 গ্রাম তোমার গ্লুকোজকে জারণ করে আমি টোটাল এনার্জি পাচ্ছি 686 কিলো ক্যালোরি। আর ব্যয় হচ্ছে কত আমার? 180 গ্রাম গ্লুকোজকে জারণ করে তোমার কত শক্তি ব্যয় হচ্ছে? 277। তাহলে বাকি রইল কত? এটা থেকে তোমার 686 থেকে 277 বিয়োগ করলাম, পড়লো 409। এইটা হচ্ছে এই যে এটা অবশিষ্ট যে তোমার শক্তিটা, এই শক্তিটা কী হচ্ছে? তোমার তাপ শক্তি রূপে মুক্ত হয়। আর এই তাপ শক্তি কী করে? বিভিন্ন আমাদের জীবদেহের মধ্যে কী হচ্ছে? জীবদেহের রক্তে যে তাপমাত্রা সেটাকে বজায় রাখছে। আর কি করে? উৎসেচকের নির্দিষ্ট ক্রিয়ার জন্য যে তাপমাত্রা দরকার সেই তাপমাত্রাটাকে যোগান দিচ্ছে। বীজের অঙ্কুরোদ্গমে তাপমাত্রার যে বৃদ্ধি ঘটে সেটা কি হচ্ছে? এই শ্বসনকালে যে অবশিষ্ট যে তোমার শক্তিটা সেটা দিয়ে কী হচ্ছে? সেটাই ব্যবহৃত হয়। তাহলে আমরা শ্বসন সম্পর্কে আজকে জানলাম।